রজওয়ালি, যে? তুমি গরিব মানুষ, কোনো দাবি দাওয়া ছাড়াই মাতব্বরের ছল যখন তোমার মায়ে হাসিরে বউ করি নিতে চাচ্ছে, এ কথা হলো ধরো গিয়ে, তখন আবার আপত্তি করতেছ কেন কও শুনি? ঘটক, আমার মাইয়ে আসি এবার ক্লাস 7-এ পড়তিছে। সব ক্লাসে সে ফার্স্টও হয়। হয় ক্লাস 5-এও বৃত্তি পাইল। হাসির বয়স মাত্র 13 বছর। না না ঘটক, এত কম বয়সে আমি ওরে বিয়ে দেব না নে। হ্যাঁ রজওয়ালি, কও। এই ছোট থাকতেই মেয়েটারে বিয়ে দিলি, এ কথা হলো ধরো গিয়ে তুমি একেবারে ঝামেলা মুক্ত হয়ে যাওয়া। না ঘটক, আমি ওরে পড়াবো, বিএমএ পাশ করাবো, বুঝছো? ভালো চাকরি করবে, তারপরে আমি ওরে বিয়ে দেব। বোকার মতো কথা কইও না তো। হাসিরে পড়াবা তা তুমি টাকা পাবা কনে? তুমি জোন খেটে নিজে চলবা না ওই মায়ে গেরে পড়াবা? কথা হলো ধরো গিয়ে মাতব্বরের সাথে আমার কথা হইছে, ওই বিয়ের পর তারা হাসিরে পড়াবে কইছে। আমার কষ্ট হলেও আসিরে আমি পড়াবো, বুঝছো? এত ছোট মায়ের বিয়ে আমি এখন দেব না নে। যাও দিদি ঘটক, তুমি এখন চলে যাও। এ কথা হলো ধরো গিয়ে রজওয়ালি, তুমি আমার বন্ধু মানুষ, তোমার খারাপ হোক আমি কি তাই চাবো? তুমি রাজি হলে ভালো ঘরে বিয়েটা হতো। কথা হলো ধরো গিয়ে তুমি যখন চাচ্ছ না, তখন কি আর করা? তারপরও তুমি বিষয়টা একটু ভেবে দেখো নে রজওয়ালি। কথা হলো ধরো গিয়ে আমি না হয় দিন 2 পরে আবার আসবানি। হ্যাঁ, শোনো, আজ তোমাদের সাথে এমন একটা বিষয়ের উপর আলোচনা করব যা তোমাদের জন্য এবং আমাদের সমাজের জন্য অতি জরুরি। কি বিষয় স্যার? আজকের বিষয় হলো বাল্যবিবাহ, বিশেষ করে মেয়েদের বাল্যবিবাহ। জি। তোমরা তো জানো আমাদের দেশের মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। এই 18 বছর বয়সের আগে বিয়ে দেওয়া হলে সেটা হবে বাল্যবিবাহ। আর এই বাল্যবিবাহ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু বাল্যবিবাহের ক্ষেত্রে যে সকল পক্ষ জড়িত থাকবে, যেমন ধরো মেয়ে ও ছেলের বাবা মা, ঘটক, কাজী আর ওই সাথে সংশ্লিষ্ট সকলেই আইনত অপরাধী হবে। সরকার বাল্যবিবাহ রোধের ব্যাপারে খুব কঠোর ভূমিকা রেখে চলেছে। স্যার, বলো। এমনিভাবে যদি সকল মানুষ সচেতন হয় তাহলে বাল্যবিবাহের অভিশাপ থেকে আমরা মুক্তি পেতে পারি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। ওই ঘন্টা পড়ে গেছে, ক্লাসের সময় কিন্তু শেষ। চলো আগামী কোনো ক্লাসে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। জি স্যার। পাশের বাড়ির ওই জরিনার কথা আমি আজও বলতে পারিনি রে মা। বাবা, পরীর মতো চেহারা ছিল মেয়েটার। ছোটকালে বিয়ে দিল, অল্প বয়সে সোয়াল মাইয়ে অতি যাইয়ে মাইয়েরা মরে গেল। আর জরিনার মা বাবার কষ্ট আমি বুঝি রে মা, আমি বুঝি। তুমি কাঁদছো বাবা? না না রে মা, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। তুই তুই ভাবিস না মা, তোরে আমি বিএমএ পাশ করাবো। তুই তুই ভালো চাকরি করবি, আমাকে মুখ উজ্জ্বল করবি। কিরে মা, কহ পারবি না মা, পারবি না? পারবো বাবা, পারবো। তোমাদের দোয়া থাকলে আমি সবই পারবো। মা রে, আমার দোয়া সব সময় তোর সাথে আছে রে মা। কিন্তু মা, জি? আমি তোকে 3 বোনরে পড়াবো, এত টাকা পাবো কই রে মা? বাবা, সরকার আমাদের পড়ালেখার সমস্ত খরচ দিচ্ছে, কি বিনামূল্যে বই দিচ্ছে, বেতনও ফ্রি। কি বলিস? তুই সত্যি করছিস রে মা? হ্যাঁ বাবা। সত্যি করছিস? সরকার তোকে জন্য এত কিছু করতেছে? কাজী সাহেব, ওই বিয়ের কাজ তাহলে দ্রুত সম্পন্ন করেন। এই কথা হলো ধরো গিয়ে রজওয়ালি আসে গেলি আবার ভেজাল বেঁধে যাবে না। হ্যাঁ কাজী সাহেব, জলদি কাজ করেন। বিয়ে বন্ধ করেন কাজী সাহেব। এই, কেউ পালানোর চেষ্টা করবে না। পালাতে চেষ্টা করলে গুলি করব কিন্তু। পুলিশ? বিয়ের সময় পুলিশ? এই কথা হলো ধরো কি, এবারে তো আর রক্ষে নেই। এখন কি করি?
চাচা, আপন জান বাঁচা। শোনেন হাসির মা, আপনার মেয়ে হাসির বয়স মাত্র 13 বছর। 18 বছরের কম বয়সের মেয়ে বিয়ে দেওয়াকে বাল্যবিবাহ বলে। আর বাল্যবিবাহ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহের সাথে জড়িত সকলেই সমান অপরাধী। সরকার বাল্যবিবাহ রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে। তাছাড়া কম বয়সে মেয়েদের বিয়ে দিলে বিবাহ পরবর্তী জীবনে অনেক ঝুঁকি থাকে। রজব আলী, আপনি যথাসময়ে থানায় গিয়ে না জানালে বাল্যবিবাহের মতো জঘন্য ঘটনা ঘটতে পারত। হেডমাস্টার সাহেব, জি? আপনাকেও ধন্যবাদ। আপনি রজব আলীকে যথাসময়ে থানায় নিয়ে না গেলে বড় ধরনের একটা অঘটন ঘটতে পারত, আর একটা সম্ভাবনার মৃত্যু হতো। স্যার, স্যার, আপনি আমার শিশু মেয়েটা জীবন বাঁচালেন স্যার। আল্লাহ আপনার ভালো করুক স্যার। বাবা, অত্র হাই স্কুলের জেএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জনকারী মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা এতক্ষণ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের মূল্যবান বক্তব্য শুনলেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য ও অনুভূতি প্রকাশ করতে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি তথা অত্র স্কুলের কৃতি ছাত্রী হাসি বেগমের গর্বিত পিতা মোহাম্মদ রজব আলী। আসুন রজব আলী সাহেব, আসুন। আমি রজব আলী, হাসির বাবা। আমি অশিক্ষিত মানুষ, গুছায় কথা কইতে পারি নে। আমার মাইয়ে হাসি বোর্ডের মধ্যে ভালো রেজাল্ট করায় আমি আমি মেলা আনন্দ পাইছি। আনন্দে আমার বুকটা ভরে গেছে। আমার মাইয়েরে আমি ঠিক মতো খাতি দিতে পারি নে, ভালো জামা কাপড় পরতে দিতে পারি নে, যথাসময় খাতা কলমও দিতে পারিনি। মেলা কষ্টের মধ্যে হাসি রেছে, হাসি যে তো ভালো রেজাল্ট করবে আমি ভাবতে পারিনি। এই কয়ে আমার কথা আমি শেষ করতেছি। আপনারা এতক্ষণ কৃতি ছাত্রী হাসির বাবার আবেগময় কথা শুনলেন। এবার অত্র স্কুলের সুযোগ্য হেড স্যারের অনুভূতি শুনবো আমরা। আসুন স্যার, আসুন। অত্র হাই স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি শিক্ষা বোর্ডের সুযোগ্য চেয়ারম্যান স্যার, অন্যান্য অতিথি, অভিভাবকবৃন্দ ও আমার ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আজ আমরা খুব গর্ব অনুভব করছি। আমাদের ছাত্রী হাসি বেগম শিক্ষা বোর্ডের মধ্যে সেরা হওয়ায় বাড়তি সাফল্য যোগ হয়েছে। হাসিসহ সকল কৃতি ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন। সকল ছাত্রছাত্রীরা আগামীতে তাদের মেধার স্বাক্ষর রাখবে, এই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, কাহিনীর এখানেই শেষ নয়। হাসি জেএসসি পরীক্ষায় ভালো ফলাফলের পর হাসির বাবা মা তাকে নিয়ে নতুন নতুন স্বপ্ন দেখতে থাকেন। তারা হাসিকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে খাঁটি মানুষরূপে গড়ে তুলতে শুরু করেন। শুভ্র আকাশে মুক্ত বিহঙ্গের মতো উঠতে থাকে হাসি, স্বপ্নে বিভোর হয়ে যায়। কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনায় হাসির সেই স্বপ্ন, সেই আশা ভেঙে চুরমার হয়ে যায়। গাছ থেকে পড়ে হাসির বাবার মৃত্যু ঘটে। চলুন দেখে আসি হাসি এখন কোথায়, কেমন আছেন। আমি আপনাদের সেই হাসি, যে হাসি বেগম জেএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিল। বাবা মারা যাবার পর সংসারের অভাব অনটনের কারণে আমার পড়ালেখা বন্ধ হয়ে গেল। আয় রোজগার করার মতো কেউ না থাকায় মা গোপনে নানা বাড়ি নিয়ে গিয়ে আমার অমতে পাশের গ্রামের মাতুব্বরের মাতাল ছেলে, যার বয়স আমার থেকে 20 বছরের বড়, তার সাথে আমার বিয়ে ঠিক করে। বাল্যবিবাহ নামে ফাঁসি দড়ি আমার গলায় পরিয়ে দেয়। জানি না এখন আমার গর্ভে যে সন্তান এসেছে তাকে পৃথিবীর আলো দেখাতে পারবো কিনা। মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে সব জ্বালা যন্ত্রণার হাত থেকে বাঁচি, কিন্তু পারি না আমার গর্ভের সন্তানের জন্য। কারণ ও তো কোনো দোষ করেনি। আমার দোষে সে কেন পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত হবে?
আমার স্বামী এসে পড়লে আবার আমাকে মার খেতে হবে। সিগারেটের আগুনে পুড়িয়ে দেবে সমস্ত শরীর। হাসি, আই হাসি। ওই ওই এসেছে আমার স্বামী জহিরুদ্দিন। হাসি, সারাদিন কোথায় থাকা হয় শুনি? আমি এখানে। বলেন কি বলবেন? আমাকে এখনই বেরোতে হবে, খেতে দাও। ভাত তো রান্না হয়নি। ভাত রান্না হয়নি মানে? সারাদিন করোটা কি শুনি? দুপুর গড়িয়ে বিকাল হয়ে এলো, এখনো ভাত রান্না হয়নি? আমার শরীর ভালো না, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমি কাজকর্ম কিছুই করতে পারছি না। শরীর খারাপ? রোজ রোজ একই বাহানা। দাঁড়াও, দেখাচ্ছি মজা, আজ মেরেই ফেলবো। মেরেই ফেলবো। ও মা, মেরেই ফেলবো। ও মা গো, শেষ করে ফেলবো। ও মা, পেটে বাচ্চার ক্ষতি হবে। আপনি আর মারবেন না, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। আর মারবো না, আর মারবো না। পেটের বাচ্চার ক্ষতি হবে, তাই না? পেটের বাচ্চার ক্ষতি হবে, ক্ষতি হবে। মা, মা গো, মা। কেডা? হাসি, তা তুই হঠাৎ এ সময়? মা, আমি পালিয়ে এসেছি মা। এই পলাই আইছিস? কিন্তু কেন মা? মা, তোমার জামাই আমাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। ও, আমি আমি মাটিতে পড়ে যাই, তখন সে ওভাবেই ঘরে আটকে রেখে বাইরে চলে যায় মা। আমি সেখান থেকে বহু কষ্টে পালিয়ে এসেছি। এসব তুই কি করছিস রে মা? এ কি রে, তোর সারা গায়ে কালা কালা দাগ, এ কি হয়েছিল তোর? বললাম না মা, মারের দাগ, সাথে সিগারেটের আগুন আর খুন্তির পোড়া দাগও আছে মা। হাসি, মা অযথা বিভিন্ন অজুহাতে কারণে অকারণে আমাকে নির্যাতন করে। ঠিক মতো ভাত তরকারি রান্না করতে পারি না বলে আমার শাশুড়ি আম্মা গরম খুন্তি দিয়ে ছেঁকা দিয়েছেন। তো দেখো মা, কেমন কত হয়েছে আমার সারা শরীর, দেখো। তোর উপরে এত অত্যাচার নির্যাতন হয়েছে, হ্যাঁ? তা তুই আমারে আগে জানাসনি কেন? তোমাকে জানিয়ে কি লাভই হতো মা বলো? তোমাকে বললে কি বা করতে পারতে মা? ও মা, তুমি তো চেয়েছিলে বড় ঘর, ভালো বর দেখে বিয়ে দিতে। সেজন্য মাতুব্বরের ছেলে জহিরের সাথে আমার অমত থাকা সত্ত্বেও বিয়ে দিয়ে দিলে। তুই তো জানিস তোর বাবার অকাল মৃত্যুতে তোকে 3 বোনরে আমি ঠিক মতো খাওয়াতে পড়াতে পারতাম না। তাই বাধ্য হয়ে আমাকে সুখে সংসারে পাঠিয়ে দিলে। মা, তোমার জামাই প্রতি রাতে নেশা করে ঘরে ফিরে আমার সাথে খারাপ ব্যবহার করে। পান থেকে চুন খসলেই আমাকে মারে, আবার কখনো সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দেয় মা। নিষ্ঠুরের মতো সে আমার উপর অত্যাচার করে, কখনো কখনো জ্ঞান হারায়, তবু সে আমার প্রতি একটু দরদ দেখায় না মা। তুই এত কষ্ট সহ্য করে ওখানে পড়েছিলি মা, আমারে জানালি তোরে আমার কাছে নিয়ে আসতাম। মা, তোমাকে বললে কি আর হতো বলো? সে যতই নির্যাতন করুক, প্রতিদিন না হয় 2-1 দিন পর হলেও তো 2 মুঠো ভাত তো খেতে পেতাম। তোমার অভাবের সংসার, তাই আমার কাছে আসে না হয় না খেয়ে থাকতিস, তবু তো নির্যাতন সহ্য করতে হতো না রে মা। আমার হাতে যে সাদা কাপড় পেঁচানো দেখতে পাচ্ছ, ওই এটা আমার শাশুড়ি আমার গরম খুন্তি দিয়েছে একা দেওয়ার প্রমাণ। এত কিছুর পরে
ওইসব অমানুষগুলোর বাড়িতে পড়েছিলি মা? ওই তুমি তো বলেছিলে মেয়েরা স্বামীর ঘরে যাবে লাল শাড়ি পরে আর বের হবে সাদা কাফনের কাপড় পরে। আমি তোমার আদেশ পালন করেছি মা, পালন করেছি। আমি বলেছিলাম বলে তুই সব কিছু মুখ বুঝে সহ্য করেছিস মা। আমি যে বাঙালি ঘরের বধূ মা। হাসি, মারে, তোর শ্বশুর বাড়ির প্রতিবেশীর কাছ থেকে সব জানতে পেরে আমি পুলিশকে খবর দিয়ে এসেছি। মারে, তুই আমাকে একটু জানাতে পারতি মা, একটু তো জানাতে পারতি। জানিয়ে কি লাভ হতো স্যার, অভাবের সংসার, আবার কিছুদিন পর একই ঘটনা ঘটবে ভেবে আপনাকে কিছুই বলিনি। চেষ্টা তো করে দেখতে পারতাম রে মা। স্যার, স্যার আপনার মনে পড়ে আমি যখন জেএসসিতে জিপিএ 5 পেয়েছিলাম, আপনি বলেছিলেন আমি সরকারি বড় অফিসার হয়ে স্কুলের সম্মান বাড়াবো, স্যারদের মুখ উজ্জ্বল করব। আমার বাবার স্বপ্ন, আপনার আশা আমি পূরণ করতে পারলাম না স্যার। এই জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। আমার এই ব্যর্থতার জন্য সত্যি আমি অনুতপ্ত স্যার। হাসি, বাবা মারা যাবার পর আপনি আমাদের অনেক সাহায্য করেছেন। আমি তো জানি স্যার আপনার সামান্য বেতনে আপনার সংসারই ঠিক মতো চলে না, তারপরও আমাদের। ওরে হাসি, চুপ কর, হাসি চুপ কর, ও কথা বলিস নে। মারে চল চল, তোরে আগে ডাক্তারের কাছে নিয়ে যাই। তোর চিকিৎসার পর সব কথা শুনবানি। চল মা, চল। চিকিৎসা, আমার চিকিৎসা, চিকিৎসা করে কোনো লাভ হবে না বোধহয় মা। আমি বোধহয় বাঁচব না, আমার সময় হয়ে গেছে মা। অমন কথা কোস নে রে, অমন কথা কোস নে। মা, দেখিস, ও মা, দেখিস তুই ঠিক ভালো হয়ে যাবি। মা, ও মা, তোমার মনে পড়ে মা মাটির ব্যাংকে জমানোর টাকা দিয়ে এক ঈদে আমাদের 3 বোনকে নতুন লাল জামা কিনে দিয়েছিলে? সেই জামা পেয়ে সাথী আর রবি কি যে খুশি হয়েছিল। ঈদের আগের দিন জামা পরলো আর খুললো। ঈদের দিন বিকেলে সেদিন ওদের দুজনের মিষ্টি হাসি আমি আজও বলতে পারি না মা, বলতে পারি না। কথা কোস না মা। হাসি, স্যার আমার বাবা স্কুল ড্রেস কিনে দিতে পারতো না বলে আপনি আমাকে ড্রেস কিনে দিতেন। ও কথা থাক হাসি। আল্লাহ, মাঝে মাঝে ভাবতাম আমি লেখাপড়া শেষে চাকরি করে আপনাকে কোনো এক ঈদে একটা পাঞ্জাবি আর একটা পাজামা কিনে দেব। হাসি, যা হয়ে গেছে তা নিয়ে আর দুঃখ করিস নে মা। বাবা বলেছিল পিএসসিতে জিপিএ 5 পেলে ডেল কার্নেগির একটা বই কিনে দেবে। আমি জিপিএ 5 পেয়েছিলাম। যশোর টাউন হল ময়দানের মেলা থেকে বাবা আমাকে বইটা কিনে দিয়েছিল। বাবা চাল কেনার টাকা দিয়ে আমাকে বইটা কিনে দিয়েছিল। সেই রাতে আমাদের আর রান্না হয়নি, না খেয়ে কাটিয়েছিলাম সবাই। তুমি কি রাগি না করেছিলে বাবার উপর? এই দেখো মা, এই সেই বইটা শত কষ্টের মাঝেও আমি আঁকলে রেখেছি। এটা আমার বাবার দেওয়া শেষ স্মৃতিচিহ্ন। স্যার আপনি আমাকে বইটা পড়তে বলেছিলেন, আমি পড়েছি, বারবার পড়েছি, এখনো পড়ি আর বাবাকে খুঁজি। আবার সেই কষ্টার্জিত টাকার বইয়ের মাঝে বাবার ঘামের গন্ধ খুঁজে ফিরি। এই বইয়ের মাঝে আমার বাবার স্মৃতি চিহ্ন খুঁজে ফিরি স্যার। হাসি, তোমাকে নির্যাতন করার অপরাধে তোমার পাষণ্ড স্বামী জহিরকে আমরা অ্যারেস্ট করেছি। এই কালপ্রিট যে অন্যায় করেছে তার জন্য ওর কঠিন শাস্তি হবে।
মাননীয় আদালতের কাছে আমি সেভাবেই রিপোর্ট পেশ করব। স্যার, জহির আমার স্বামী স্যার, ওর সন্তান আমার পেটে। জানি না আমি বাঁচব কি না। আমি যদি না বাঁচি তাহলে তাকে কে দেখবে? তাই আমার স্বামীর কোনো শাস্তি আমি চাই না স্যার। ওকে ছেড়ে দেন স্যার, ওকে ছেড়ে দেন। হাসি, যে তোর উপর এত নির্যাতন করলো তাকে তুই... স্যার, ও আমার পুরো চরম নির্যাতন করেছে ঠিকই, বিনিময়ে প্রতিদিন না হয় 2 দিন পর হলেও 2 মুঠো খেতে তো দিয়েছে। খুব আপনজন না হলে কি এমন দয়া করে স্যার? আপনি বলুন। হাসি, 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 তুমি আমার মাফ করে দাও বউ। আমি না বুঝে তোমার উপর অনেক অত্যাচার করেছি, রাগের বশবর্তী হয়ে অকারণে অনেক অন্যায় করেছি। তোমাকে সিগারেটের আগুনে পুড়িয়ে সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছি। আমি একজন অপরাধী, তুমি আমার মাফ করে দাও, আমারে মাফ করে দাও। ছি 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 ছি। আপনি আমার স্বামী, আর স্বামী পদতলে স্ত্রী বেহেশত। আমি আপনার যোগ্য ছিলাম না বলে আমাকে যোগ্য করার জন্য আপনি শাসন করেছেন। হাসি, হাসি, তুমি এসব বলছো কি? তোমার মতো একজন ভালো মানুষকে আমি নির্যাতন করেছি। ঠিক ঠিক নিজেকে, নিজের উপর আমার ঘৃণা হচ্ছে। আমার মতো একজন অমানুষের চরম শাস্তি হওয়া উচিত। না না স্যার, স্যার, আপনি আমাকে থানায় নিয়ে চলেন, আমার যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করেন। আমার মতো মানুষরূপী জানোয়ারের বাঁচার কোনো অধিকার নেই, না না কোনো অধিকার নেই, না, না, না। কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। না না না, আপনি এভাবে বলবেন না। আপনি না থাকলে আমার সন্তান যে এতিম হয়ে যাবে। সব কিছু থাকার সত্ত্বেও আমার সন্তান পথে পথে ঘুরবে, তা তো হয় না। হাসি, হাসি, তুই আবারও প্রমাণ করলি নারী মাতৃজাতি তারা শুধু ক্ষমাই করতে জানে। এই সবই তো আপনার শিক্ষা স্যার। আপনি তো বলেন ক্ষমা মহৎ গুণ। তুই তো আমাকে হারিয়ে দিলি মা, তোর কাছ থেকে আমার যে অনেক কিছু শেখার আছে মা। আমার স্বামীর হাতে বড্ড ব্যথা পাচ্ছে, ও খুব কষ্ট হচ্ছে স্যার। ওর হাত করা খুলে দিন স্যার, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন স্যার। হাসি যখন জহিরের শাস্তি চায় না, তখন আর কি করা? হায় রে বাংলার বধূ, হাজারো কষ্টের মাঝেও তারা স্বামী সন্তানের মঙ্গল চায়। কনস্টেবল স্যার। ওর হাত করা খুলে দাও। জি স্যার। হাসি, হাসি, হাতের কাছে তোমার মতো মূল্যবান রত্ন আছে আমি আগে বুঝতেই পারিনি। স্যার, স্যার, হাসিকে হাসপাতালে নিতে হবে, ওর চিকিৎসা হওয়া জরুরি। হাসি না বাঁচলে যে আমিও বাঁচবো না। হাসি, এই হাসি, এত ঘৃণা আর নির্যাতনের মাঝে কখন যে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। আমাকে হসপিটালে নিতে হবে না। আমার সময় দিয়ে শেষ হয়ে এসেছে। হাসি, আমাকে কোনো ডাক্তার ভালো করতে পারবে না। মৃত্যু আমাকে ডাকছে। আমি মারা গেলে আমার সন্তানকে আপনি দেখবেন, আপনি তাকে হাসি। কষ্ট দেবেন না। হাসি। কথা দিন, কথা দিন, না, কথা দিন, না, না, হাসি, না। কথা দিন। তুমি আর মৃত্যুর কথা মুখে আনবে না। তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। অমানুষ থেকে তুমি আমাকে মানুষ বানিয়ে দিয়েছো। ভবিষ্যতে পথ চলার জন্য তোমাকে যে আমার বড় প্রয়োজন, বড় প্রয়োজন, আপনি বড় আপনার প্রয়োজন। ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। হাসি,
আমি এখন নিশ্চিন্তে মরতে পারবো। হাসি। আমি চারিদিকে অন্ধকার দেখছি। হাসি। আমি কি অন্ধকার দেখি? হাসি। স্যার, স্যার, মা, হাসি যে অজ্ঞান হয়ে গেছে। আমার হাসি অজ্ঞান হয়ে গেছে। ওকে হাসপাতালে নিতে হবে, ওকে হাসপাতালে নিতে হবে। ওকে হাসপাতালে হাসি।